হ্যালো বন্ধুরা, তো আপনারা সব কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি লালবাগ ঘুরতে। আপনারা সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, তো আমরা চলে এলাম লালবাগ। এখন আমরা যাচ্ছি মতিঝিল। আমাদের সঙ্গে একটা গাইডকে নিয়েছি। সে এখন আমাদেরকে পুরো লালবাগটা ঘুরিয়ে দেখাবে যতটুকুনি পারে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখো, প্রথম যে কবরটা দেখতে পাচ্ছ ওটা নওয়াজেশ মোহাম্মদ খাঁর কবর। নওয়াজেশ মোহাম্মদ খাঁ আছে গাছিদি বেগমের হাজবেন্ড, মানে স্বামী। সাদা মার্বেলের যে কবরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একরামের, ভালো করে দেখো, একরামদৌল্লা যে সিরাজউদ্দৌলার ভাই। 3 নম্বর কবর, কালো যে পাথরের কবরটা দেখতে পাচ্ছ এটা একরামের টিচার, যে তরবাল শিক্ষা দিচ্ছিল, কারণ মাস্টার না হলে তো কিছুই হয় না, মাস্টার তো লাগবেই। আর এটা হচ্ছে শামসের আলী খাঁ, নওয়াজেশ মোহাম্মদ খাঁর প্রধান সেনাপতি। আর বাইরে একটা কবর আছে, ইংলিশে লেখা আছে নার্স একরামের দাইমা। দাইমা বলতে গেলে যে যাকে বড় করেছিল। আর সামনে যে মসজিদ দেখতে পাচ্ছ এই মসজিদটার নাম হচ্ছে মতিঝিলের জামা মসজিদ। দেখো সালটা লিখা আছে ওখানটা, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ 1750। আর হিজরি সাল যদি তুমি ধরো 1163। হিজরি সাল হচ্ছে মুসলিম সাল, যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার কালকে তো এটা নমাজ হয়েছে, দেখতেই পাচ্ছ মাইক থেকে দেখা যাচ্ছে। কারণ এখানে নবাব সিরাজউদ্দৌলা নমাজ পড়েছে। কারণ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু 1757 সবাই জানে, পলাশী যুদ্ধ। কি হচ্ছে কত, 1750। তাহলে মাত্র সিরাজউদ্দৌলা 24 বছর বয়সে মৃত্যু হয়েছে। তাহলে 24 থেকে তুমি যদি 7 বাদ দাও তাহলে কত হচ্ছে, 17 বছর বয়স। আর এই হচ্ছে জানলা দরজা বিহীন গুপ্ত ঘর, যার মধ্যে জানলা দরজা বিহীন কিচ্ছু নেই। দেখো ভালো করে দেখো, ঘর বানাতে গেলে ঘরে তো জানলা দরজা থাকবে। এখান থেকে হচ্ছে 50 ফুট লম্বা, চওড়া হচ্ছে 20 ফুট, আর উচ্চতা 10 থেকে 12 ফুট। শোনা যায় এই ঘরের মধ্যে মুক্ত আছে, কিন্তু এক ইংরেজ সাহেব মুক্ত নিবে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন তিনি অর্ডার দিল যে ঘরটা ভেঙে দাও। দেখো ভালো করে ফলো করবো, কামানের আওয়াজে ওইটুকুনি গর্ত, ওর থেকে বেশি না। 3-4 দিন পর নাকি ইংরেজ সাহেবের নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যান। তারপর থেকে ঘরটাকেও ভাঙার চেষ্টা করেনি। ভাই একটু আগে আমি তোমাকে বললাম যে এর মধ্যে মুক্ত আছে, তাহলে ঘাসিদি বেগম মুক্ত বের কি করে করতো? মিডিল পজিশন সিঙ্গিডালা দেখালাম, তার তল দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল অব্দি আসার। মহল ভেঙে গেছে বলে রাস্তা বুঝে গেছে। মতিঝিলের 3টে চ্যাপ্টার টার্নিং পয়েন্ট। 1, সারা ওয়ার্ল্ড ফেমাস বাণিজ্য কেন্দ্র, তখনকার দিনে সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল। দ্বিতীয় হচ্ছে জানলা দরজাবিহীন গুপ্তঘর। আর তৃতীয় হচ্ছে সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র নিজের খালা ঘাসিদি বেগম এখান থেকে শুরু করেছিল। আর সিরাজের পুরো নাম বলতে তখন নিজের নাম ভুলে যায়। সিরাজের পুরো নাম হচ্ছে মীর মোহাম্মদ সুজাউল মুল্ক নাকাত নসরি করিম হায়দার আলী জং বাহাদুর মনসুর আলী খান और সিরাজউদ্দৌলা। এটা সিরাজের পুরো নাম। আর সিরাজের হাইট কত ছিল জানো? 7 ফুট 2 ইঞ্চ। গল্প না, তার তরবাল হাজারদের ভিতরে সচক্ষে দেখবো আমার এখানটায়, মানে আমার এখানে তরবাল। আর ইনি জাতে কি ছিল জানেন? পার্সিয়ান। আর পার্সিয়ান কাকে বলা হতো? ইরানকে আগে পার্সিয়ান বলা হতো, কারণ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু শিয়া, মনে রাখবো। এবার তুমি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারো যে গাইড দাদা, যে নবাব সিরাজউদ্দৌলা যে শিয়া প্রমাণ কি আছে? প্রশ্ন করতেই পারো। কারণ দেখো, যদি ইনারা সুন্নি সম্প্রদায়ের লোক হতো তাহলে হাজারদারের সামনে কখনো ইমাম বলা হতো না। অ্যাকচুয়ালি শিয়া কোথায় বেশি? ইরাক আর ইরান, ঠিক আছে। আর নবাব সিরাজউদ্দৌলা ছিল যাতে পার্সিয়ান। পার্সিয়ান কাকে বলা হতো? ইরান কাকে পার্সিয়ান বলা হতো। বোঝা গেল? এবার 2-1টা ছবি তুলো। নেক্সট পয়েন্ট যাবো তোমাদেরকে বাংলার অস্ত্রাগার জাহান কোষা কামান। এত বড় কামান দেখা যায় যা জীবনে কোনোদিনই তোমরা দেখোনি। যে কামানটার ওয়েট হচ্ছে 7 টন, মানে 7000 কিলো। আর এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যেতে 6টা হাতি লাগতো। সেই কামানটা আমাদের মুর্শিদাবাদে কি করে এলো, সেই ইতিহাসটা যেতে যেতে সেই পয়েন্টে পৌঁছাবো। বুঝতে পারলে? ভালো লাগছে তো? এরকম প্রত্যেকটা পয়েন্ট ভালো লাগবে, দেখবো আমি সব দেখাবো তোমাদের, চিন্তা নেই। দেখো এত ভিতরে দেখতে পাচ্ছ বাবা, এত ভিতরে বাইরের লোক একটা কামান দেখতে আসবে। যে কামানটা তো বিশাল ব্যাপার, 1637 সালের কামান। মতিঝিল তো 1700 কত সালে দেখলা? 1750 দেখলা, 1637, 400 বছর পুরনো এটা। দেখো যতই গরম পড়ুক কামান কিন্তু ঠান্ডায় থাকবে, অষ্টধাতু। হাত দিয়ে দাও। এবার সামনে দাঁড়াও, আমি বলবো।
সামনে চলে আসো সবাই। আচ্ছা ভালো করে শুনবে, হ্যাঁ কথা বলবে না, ছবি তুলো সময় লাগবে। ওকে ওকে। দেখো সামনে যে কামানটা রাখা আছে, কামানটা কিন্তু সোজা ছিল না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। সামনের চাকাটা উঁচু আর পিছনের চাকাটা নিচু। 18 সের বারুদকে গেদে গেদে ভরে ঠিক এই পয়সায় আনা হতো। 18 সের বলতে গেলে 950 1 সের, মিনিমাম 16 কিলো বারুদকে এই অবধি আনা হবে। এর থেকে বেশি কিন্তু বারুদ এগাবে না। এখন এটা সিল করা আছে, কিন্তু প্রথমে সিল ছিল না। এখানে আগুনের মাসাল ধরতো, ভিতরে গ্যাস সৃষ্টি হতো। গ্যাসটা প্রথমে পিছনে যেত। দেখো তুমি কামান ছাড়ছো, তাহলে পিছন দিক দিয়ে যদি মানুষ বেরিয়ে যায় গোলাটা, তাহলে মানুষ তো মরে যাবে। তাহলে পিছন দিক দিয়ে গোলা বেরাবে না, এটা সিল করা। যখন এখান থেকে বেড়াতে পারছে না, তখন কিন্তু ও প্রেসার দিবে। যখনই প্রেসার দিবে, গোলাটা সামনে দিয়ে বেরিয়ে একদম 6 কিলোমিটার দূরে গিয়ে পড়ে যাবে। 6 কিলোমিটার দূরে পড়ার পর কিছুটা আয়তন নিয়ে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতায় কামানটি ছিল। দেখো এই যে 6টা বালা, তখন চাকা সিস্টেম ছিল, তখন হাতি এক জায়গা থেকে অন্য জায়গায় টানতে টানতে নিয়ে যেত। হাতি ছাড়া তো কারোরই ক্ষমতা নেই এই কামানকে টানার। তো এই কামানের সাহায্যে নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলাকে জয় করেছিল। দেখো যেমন তুমি বন্দুক চালাতে গেলে টিকার লাগে কিনা, এটা তাকাও ওই অবধি, এই অবধি দেখো, মেজারমেন্ট করে দেখো, দেখতে পাচ্ছ অ্যাকুরেট স্ট্রেট একদম। ভালো করে দেখো। এবার আরেকটা জিনিস ভালো করে ফলো করবে। 10 বছরে দেখো গ্রিল মরচে পড়ে গেছে, কিন্তু 400 বছরকার কামান মরচে নেই কেন? কারণ এটা অষ্টধাতু, এর মধ্যে সোনা, তামা, রূপো, টিন, 8 রকম যৌগিক ধাতুর মিশ্রণে তৈরি। তার জন্যে এই কামানটা এখনো অমর অক্ষয় হয়ে আছে, কিচ্ছু হয়নি। এই যে 6টা বালা, 6টা হাতিকে বাঁধত। এবার দেখো পিওরটা ছিল মুসলিম পিওর, বানিয়েছে কিন্তু একজন হিন্দু। ভালো করে দেখো, এখানে লেখা আছে ফার্সি ল্যাঙ্গুয়েজ। ফার্সি ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে যে 1637 সালে সুবেদার ইসলাম খাঁর আদেশে শাহজাহানের পিরিয়ডে কামানটা তৈরি করা হয়েছে। কিন্তু এর মধ্যে যে নকশাটা করেছে সেটা কিন্তু মুসলিম স্টাইল। ভালো করে দেখো, এই যে এখনই মসজিদ দেখে আসলো তুমি, দেখতে পাচ্ছ মসজিদের মাথার উপর যে টুমটা থাকে, দেখতে পাচ্ছ? তৈরি করেছে কিন্তু একজন হিন্দু, জনার্দন কর্মকার, কিন্তু তাকে ইসলামের ছোঁয়া দিতে হবে, কারণ পিওরটা ছিল নয় পিওর, ইসলামিক আর্কিটেকচার। বোঝা গেল? এবার তুমি 2-5 মিনিট ছবি তুলো। নেক্সট পয়েন্ট যাব, এমন একটা জায়গা, বোঝে না সে বোঝে না, বাংলা বই দেখেছো শুভ আর মিমি, কঠিন তোমাকে ছেড়ে থাকতে পারি না, সেই কাটরা মসজিদে যাবে এবার, যেখানে শুটিং হয়। ঠিক আছে? এটা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে পুরনো 1723 এই মসজিদটা। এই মসজিদটার নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ। কেন বলা হয়? নবাব মুর্শিদ কুলি খাঁর পিরিয়ডে বাংলা বিয়া উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। 3টি স্টেট থেকে লোক এখানে ব্যবসা করতে আসতো। ব্যবসাটা কিসের হতো? কাঁচামাল, সবজি। সেখানে মসজিদটার নামকরণ হচ্ছে সবজি কাটরা মসজিদ। আর সামনে যে মিনারগুলো দেখতে পাচ্ছ, এটা ওয়াচ টাওয়ার। ওয়াচ করতো কোনো শত্রু মুর্শিদাবাদ শহরে অ্যাটাক করতে আসতো কিনা। আর অসংখ্য যে ঘরবাদ দেখতে পাচ্ছ, এই হচ্ছে মুসাফির খানা। তখনকার দিনে ইসলামের ব্যাপারে জানকারি দেওয়া হতো, অর্থাৎ মাদ্রাসা টাইপের, কোরআন পাঠ করে না। তো অনেকে প্রশ্ন করে, ভাই গেটে দরজা নেই কেন? ঝাড়ুকা টাইপের, চাটাই টাইপের ঝুলানো হতো, আবার গুটিয়ে দেওয়া হতো। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা মসজিদের ব্যাক সাইড। কারণ মক্কা হচ্ছে পশ্চিম দিকে, আর ইন্ডিয়ার মধ্যে যত মসজিদ হয়, মসজিদের মুখ হবে পূর্ব দিকে আর নামাজ হবে পশ্চিম দিকে। তাহলে মসজিদের পিছন দিক যদি এত ভালো হয়, তো সঞ্চয় তাও সুন্দর হবে। এবার দেখো যার কবর দেখতে এসছি, ইনার হাইট 6.5 ফুট। 6.5 ফুট দিকে হাইট হয়, গেট কেন ছোট? তুমি যত বড়ই ব্যক্তি থাকো, আল্লাহর দরবারে তোমাকে মাথা নিচে করে রাখতে হবে। দেখো 45 ইঞ্চি ওয়াল সহজে গরম হয় না, ওইটা গরম বলে তাই। দেখো হাত ছিলে যাবে, 1 ফোঁটা ঝরবে না। কিভাবে তৈরি করেছে? আর এখনকার দিনে এগুলো দেখো হাত দিলে ঝরে যাবে। এটা হচ্ছে তখনকার নবাবদের জিনিস, আর এখনকার জিনিস আমাদের তফাৎ। আর এইগুলো সব হাওয়া পাস করে, এদিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে, এই পাশের দিক দিয়ে গরম হাওয়া বেরিয়ে যাবে। ড্যাম প্রুফ যাকে বলছে। এবার দেখো এরিয়া কত বড়, উপরে দেখো। নিচের দিকে ফলো করো, এই আসনগুলোর দিকে ফলো করো। একটা আসন দেখতে পাচ্ছ, এক একটা ব্যক্তি এক একটা আসনে নামাজ পড়তে বসতো। টোটাল এলাকাতে 2000টা আসন আছে, কিন্তু আর্কিটেকচার মানে ইঞ্জিনিয়ার এত উল্লেখযোগ্য ছিল, 2000টা আসন 2000 ডিজাইনের। দেখো কোনোটার সঙ্গে কোনো মিল নেই। আর উপরে গোল গোল বালা দেখতে পাচ্ছ, সামিয়ানা টাঙানো হতো। সামিয়ানা মানে হতো বুঝো, চাঁদোয়া যাকে বলছে। রোদে বা বৃষ্টিতে কোনো মুসলিম ভাইদের নামাজ পড়তে অসুবিধা না হয়,
ভিতরে আসো। এবার ভালো করে দেখো আমরা কটা গম্বুজ দেখতে পাচ্ছি, একটা দুটো কমপ্লিট, মিডিলের তিনটে ভেঙে গেছে 1897 সালে। এবার তুমি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারো ভাই এটা ঠিক কেন হচ্ছে না? ঠিক করলে নতুন হয়ে যাবে, ইতিহাস থাকবে না। তাহলে ইতিহাসকে ধরে রাখার জন্য গভর্নমেন্ট পুরনোভাবেই ঠিক করেছে, এর থেকে বেশি নতুন হবে না। দেখে দেখো এটা যে নমাজের ওয়ার্ড, ভালো করে দেখো, সে 1723 সালে কষ্টি পাথরের উপর লেখা আছে, ভালো করে দেখে নাও। এবার নবাবের কবর দেখতে হবে, বসো। কঠিন তোমাকে ছেড়ে থাকতে পারি না, এখান থেকে শুভবান আর এই হচ্ছে ভালো করে দেখো মুর্শিদ কুলি খাঁর মাজার। 1704 সিংহাসনে চাপেন, 1725 মৃত্যু হয়, 21 বছর রাজত্ব করেছিল মুর্শিদ কুলি খাঁ, জীবিত ছিল 60 বছর। ইয়ে তোমরা যে মুর্শিদাবাদে থাকো, এই মুর্শিদাবাদ কার নামে জানো? এটা জেনে নাও, এই মুর্শিদ কুলি খাঁর নামে, এই মুর্শিদ কুলি খাঁর নামে শহরটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। বুঝা গেল? ভালো করে দেখে নাও, যাও ভিতরে গিয়ে দেখো। একটু সাইড হয়ে যাবে বাবু, এটা আলো ছেড়ে দাও। হ্যাঁ এবার দেখো ভালো করে, ভালো করে দেখো। এরা 4টে ভাই আছে, এখানে একজন, সামনে একজন, আর দুজন আছে। এরা 4 ভাই। আগে ইতিহাসটা শুনে নাও। রাজস্থান থেকে এসেছিল, কিসে এসেছিল? তখনকার দিনে পথ ছিল দুটো, একটা জলপথ, একটা ঘোড়া পথ। এই ঘোড়াতে করে রাজস্থান থেকে 4 ভাই আসে। যে টোটাল এলাকাটা হচ্ছে 260 বিঘে, এবং এই 260 বিঘে এলাকাটা নবাবের কাছ থেকে 12,000 স্বর্ণ মুদ্রায় নবাবের কাছ থেকে জায়গাটা কিনে নেয়। সেই পিরিয়ডটা 1780, এবং কিনে নেওয়ার পর এই টোটাল এলাকাতে কালো গোলাপের চাষ করতে শুরু করে। তার জন্য এই জায়গাটির নাম গোলাপের চাষ হতো, আর কাঠের ব্যবসা হতো, তার জন্য জায়গাটির নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। কিন্তু এই 4 ভাইয়ের কাঠ আর গোলাপের সঙ্গে হচ্ছে না, আরও পয়সা দরকার। এবার আরও পয়সা দরকার যদি ইস্পাতের ব্যবসা করতে হবে, তো নবাব থেকে অনুমতি নাও দিতে পারে। তার জন্য গুপ্ত সুড়ঙ্গ পথ তৈরি হলো, নিশ্চয়ই বাড়ি থেকে শুনে এসছো। এই সুড়ঙ্গ পথটা এখান থেকে একদম হাজারদুয়ারির সামনে যে গঙ্গা আছে, গঙ্গা পর্যন্ত যুক্ত আছে। ব্যবসাটা কিভাবে হতো সেটা সুড়ঙ্গ পথের সামনে না নিয়ে গেলে বোঝানো যাবে না। বুঝে গেল? চলো এগিয়ে আসো। একটু দাও, আচ্ছা একটু সাইড দিও, সাইড দিও দিদি, একটু সাইড দিও। আমার তো আসছি এখন, আমাদের জগৎ থেকে বাড়ি যাওয়া যেত। আইসক্রিম খাবে, আইসক্রিম খাবি? আইসক্রিম খাবে? একটা গুপ্ত ঘর আছে, পানি আছে যেটা। কতলা ঘর দেখতে পাচ্ছি, একতলা দোতলা পড়ে আসলো, মাটির তলায় আরো দোতলা, তাহলে কতলা হচ্ছে 4 তলা। এখান থেকে একদম গঙ্গা পর্যন্ত যুক্ত। ব্যবসা কিভাবে হতো? লক্ষ্মী বাহাদুর, যে বড় ভাইটা দেখালাম, লেসন দাঁড়িয়েছিলাম, উনি একটা নর্তকীকে নিয়ে নিচের ঘরে নেমে যেত। সকলের কি ধারণা উনি নিচের ঘরে গিয়ে নর্তকীটার পার্সোনাল ড্যান্স দেখবে? পুরোটাই ভুল। প্রথমে ব্ল্যাক রোজ, তারপরে হীরাপান্ডা চুল, তারপর ব্ল্যাক রোজ, এই মালটা গঙ্গা পর্যন্ত যাওয়া কাজ। কখন জানতে পারলো সুড়ঙ্গ পথ? কোষাধ্যক্ষটা ছিল গঙ্গার ধারে, ওটা যখন গঙ্গার তলে চলে গেল, গঙ্গার সঙ্গে দেখেন সম্পর্ক হয়ে গেল। ভালো করে দেখো, গঙ্গার জায়গা এখন কমা, জল নেই, খরা পড়ে গেছে, নিচে দেখতে পাচ্ছ। যখন বর্ষা হবে জলটা আপনি উঠে যায়, সেখানে সুড়ঙ্গ পথে যাওয়া যায় না। এর আগেও যখন এসেছে এভাবেই দেখেছে। এটা সুড়ঙ্গ পথ ছিল, তোমাদের অনুভব করে নিতে হবে, এখন আর ঢুকা যায় না ভিতরে। ভালো করে দেখো ছবিতে। 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ভালো করে দেখো, তুমি যদি ভালো আর্টিস্ট হও তাও এত সুন্দর তুমি আঁকতে পারবো না, কিন্তু এটা একটা পাথর, একটা ছেনি, একটা হাতুড়ির সাহায্যে কেটে কেটে শিল্পী তৈরি করলো। এত সুন্দর শিল্পী যে পরবর্তীতে হাত কেটে নিল, নেক্সট অন্য জায়গায় না তৈরি করতে পারে। দেখেন হাতের কবজি একদম পায়ের তলায় পড়ে আছে, দেখতে পাচ্ছ? আর নাকটা আর হাতটা ভেঙে দিয়েছে ভিজিটর, সেখানে ওপেন ছিল, লোকে সামনাসামনি দেখতো, এখন যেন কেউ টাচ না করতে পারবে, দূর থেকে দেখানো যাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? দেখে সামনে এগিয়ে আসো। হচ্ছে গোলাপ বাগ, যদি তুমি শীতের সময় আসতে ভালো করে দেখো, এটা সব গোলাপের বাগিচা। আমাদের তাড়াহুড়া নাই, তাড়াহুড়া আছে কি না, ধীরে ধীরে যাও। বেশি তাড়াহুড়া করলে হামসি যাবা, হাফসি যাবা, অত দূর যেতে পারবা না। আসো আস্তে আস্তে আসো। এই দেখো, এখানে আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটা জৈনদের। এখানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কেউ খেতে পারবে না। যা খাবা তোমাকে নিরামিষ খেতে হবে, কারণ এটা জৈনদের। আর সামনে ফলো করবা,
এগুলো হচ্ছে গোলাপ বাগ। তুমি যদি শীতে পৌষ মাসের দিকে যদি আসতে পারে, এত ঘামটাও না, তখন তোমাকে জ্যাকেট পরে থাকতে হতো আর ঘুরেও মজা পেতা। তখন বড় বড় গোলাপ দেখতে পাবে। দেখো আমরা বাড়িতে যদি দরজা বানাই, কিসের বানাবো? শাল সেগুনের বানাবো। এই মন্দিরের দরজা কিসের জানো? রূপোর। তাহলে কত নর ধনী ছিল। এটা ট্যাঙ্কি বসিয়ে দিচ্ছে লোকে। তখনকার দিনে এই ইদারাটা হচ্ছে তখনকার দিনে জীবনদান, অর্থাৎ এখানে যদি জল না তুলে তাহলে কেউ জল খেতে পারবে না। এটা ইদারা। কিন্তু পাবলিকে তো সব বোতল এখানে ফেলে দেয় বলে ইদারাটা বন্ধ করে দিতে। এর ভিতরে কেন উঠতে পারে। দেখো এই যে আমরা জৈন মন্দিরে ঢুকছি, এর ভিতরে আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি দেখবে। এই যে দরজাগুলো খোলা দেখতে পাচ্ছ, তুমি যে রূপোর যে মালা পড়েছো, দরজাগুলো পুরো রূপোর। তাহলে ভাবো নয় পিরিয়ডের রূপোর কোনো দামি ছিল না। আর হাজারদের ভিতরে কি দেখবা, তরবালের ডামটগুলো সোনার। তার মানে কি তখন সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল। তোমার মতিঝিল দেখানোর উদ্দেশ্য কি, মুক্ত সংগ্রহে যেন ঝিনুকের চাষ করা হতো, ঝিলটির নাম মতিঝিল। তখনকার দিনে সোনার থেকে মুক্তের দাম বেশি। আচ্ছা এই যে মাছগুলো দেখবা সামনে থেকে, চলো দেখাচ্ছি। ডান্স করতে আর 5,000 স্বর্ণ মুদ্রা, আর একটা স্বর্ণ মুদ্রার ওয়েট ছিল 3 ভরি। মানে একটা স্বর্ণ মুদ্রার ভ্যালু হচ্ছে 2,10,000 টাকা। তাহলে 5,000 স্বর্ণ মুদ্রার ভ্যালু বের করো। আর সেই মহিলার যখন ছবি মিউজিয়ামের ভিতরে দেখাবো, তখন হলো মিঠুন কাকু 5,000 স্বর্ণ মুদ্রার মতো কম ছিল। কেন? প্রথমত হাইট 6 ফুট 2 ইঞ্চি মহিলার। যখন পান খেত, পানের যখন পিসটা গলা দিয়ে নামতে দেখা যেত, কনক চাপার মধ্যে গায়ের রং, আর কোমর মানে লাকের মধ্যে এরকম নবাব দুহাতে ধরতে পারছে, এত কোমর চলে। ছবি ভিতরে দেখা একটু এই কি আছে দেখো, যখন টিভি পড়ে সে রোগ তখন সহজে ঠিক হতো না। এই রোগকে ঠিক করার জন্য ইনার যে হাজবেন্ড ছিল সুজাউদ্দৌলা, ইনি কিছু কবিরাজ হাকিম ডাকেন। তারা পরামর্শ দিয়ে বললেন যে নওয়াব সাহেব, আপনার বেগমের রোগ ঠিক হয়ে যাবে, কিন্তু চাই 5-6 বছরের শিশুর কলিজা হার্ট জিন্দা অবস্থায় বের করতে হবে। বের করে আমাদের জড়িবুটির সঙ্গে মিশ্রণে পাইলে যে ওষুধ তৈরি করে দেওয়া হবে, সেটা আপনার বেগমকে খাওয়ানো হলে আপনার বেগমের রোগ চিরকালের মতো ঠিক হয়ে যাবে। সেই পদ্ধতিতে খাওয়ানো হলো, রোগ ঠিক হয়ে গেল, কিন্তু নেশায় পরিণত হলো। প্রত্যেকদিন একটা করে কলিজা চাই, সেই কলিজাটা ওষুধ করে না, বাচ্চা ছেলেকে হত্যা করে কাঁচা খেয়ে নিতেন। সেই ইতিহাসকে রক্ষা করার জন্য, ওনার হাজব্যান্ড জনকল্যাণকে রক্ষা করার জন্য ওনাকে জিন্দা অবস্থায় কবর দিল। এবং কবর দেওয়ার পর একটা মসজিদ তৈরি করলো, যে ব্যক্তি নামাজ পড়বে কবরের উপর দিয়ে হাঁটবে, ধুলোটা পড়ে গেলে ইনার পাপ বা গুনাহটা কিছুটা বুঝতে পারলে, সেই নিজে কবরের উপর দিয়ে হাঁটবে। ছবি তুলে নাও, দেখো। হ্যালো বন্ধুরা, তো এরপরে আমি যাচ্ছি হাজারদুয়ারির ভিতরে এমন কি জিনিস আছে যে যেখানে ভিডিও করতে দেয় না। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কি আছে।
যতটুকু পারলাম আপনাদেরকে পুরো হাজারদুয়ারির ভিতরের ভিডিওটা দেখালাম। এরপরে আমরা যাচ্ছি মতিঝিল পার্ক। তো মতিঝিল পার্কে সেখানে কি আছে, তো চলেন দেখা যাচ্ছে। তো এখন আমি চলে এলাম মতিঝিল পার্কের ভিতরে। তো এখন আপনাদেরকে ভিডিও করে চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা মতিঝিল পার্কে অনেকক্ষণ সময় কাটালাম। এরপরে আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক করবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে।